মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ব্ল্যাক পাঠাতেন, আবার আপনার বন্ধুরা। শাপলা চত্বর গণহত্যায় নিহতের সংখ্যা কত ছিল তা এখনো অজানা। আমরা প্রতিশোধ নেইনি, আপনারা দেখেছেন, কিন্তু আমরা ন্যায় বিচার চাইব। এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথে আমাদের ঠিকানা। ফার্ম গেটের মোড়ে অনেক খারাপভাবে গুলি করতেছে, স্নাইপার দিয়ে গুলি করতেছে। এটা কি কোনো শাসক করতে পারে? অনেক কষ্ট করে মানুষ হয়েছে। তীব্র ক্ষোভ আর বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার বিচার বহির্ভুক্ত হত্যাকাণ্ড এবং গুমের অভিযোগ রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 2009 থেকে 2022 সাল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে 2597 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের নতুন নেতৃত্ব সিরিজে আজকে পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব শেখ হাসিনার শাসনামলের সকল গণহত্যা এবং শেখ হাসিনার পতন। এবং এই সিরিজের প্রতিটি পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে এবং সবগুলো ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমি আগেও বলেছি কোনো দলকে টার্গেট করে আমার ভিডিও বানানো নয়। ভিডিওগুলো আমি এই জন্যই বানিয়েছি যেটা বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া দুর্নীতি এবং লুটপাট অনিয়মগুলো আমি চেষ্টা করেছি সত্যটা আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন সবার মাঝে। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে, আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। হেলিকপ্টার পাঠাচ্ছে। প্রথমে আসি বিডিআর বিদ্রোহ। 2009 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ রাইফেলস বিডিআর, যা বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নামে পরিচিত, ওই বিডিআর সদর দফতরে বিদ্রোহ হয়। এই ঘটনায় 57 জন সামরিক কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হয়। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে একটি তদন্ত কমিশনে এই বিদ্রোহের তৎকালীন সরকার সরাসরি জড়িত বলে অভিযোগ করা হয়েছে এবং সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিডিআর হত্যাকাণ্ড তদন্তের একটি প্রতিবেদনে উঠে আসে বিডিআর হত্যাকাণ্ডে ভারত থেকে প্রায় 925 সদস্যের এক বাহিনী বাংলাদেশে আসে। যে আগে আইনে মাইরে ফেলাইছে, পরে তারা গোলাগুলি করছে। যতগুলো পরিস্থিতি সিমটম দেখলাম, এতে তো সাধারণই মনে হচ্ছে। রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি। শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় বহু মানুষ নিহত এবং আহত হয়েছেন। শুধুমাত্র 2023 সালের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত 6 জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় এবং একই বছরে জানুয়ারি থেকে 5 আগস্ট পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে 199 জন নিহত হয় এবং 6979 জন আহত হয় বলে জানা যায় এবং অসংখ্য গুম এবং খুনের মামলা আদালতে দায়ের করা হয়। এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। এবার আসি 1971 সালে যুদ্ধ অপরাধের বিচারের নামে হত্যা। শেখ হাসিনা সরকার 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গঠন করে। এতে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়। এই ট্রাইব্যুনাল মূলত জামায়াতে ইসলামী এবং বিএনপি নেতাদের বিচার করে এবং তাদের মধ্যে কয়েকজনের মৃত্যুদণ্ড দেয়।
যা কার্যকর করা হয়। পরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি দ্বারা এই বিচার অনেক সমালোচিত হয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যানিমিস্ট ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থার দাবি করেন যে এই বিচারগুলি একতরফা হয় এবং যথাযথ বিচার প্রক্রিয়ার অভাব ছিল বলে ওই প্রতিবেদনে তুলে ধরা হয়। এবং পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলাম সবসময় দাবি করেছেন যে এই বিচারগুলি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং বিরোধী দল নির্মূল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। শাপলা চত্বর গণহত্যায় নিহতের সংখ্যা কত ছিল তা এখনও অজানা। এবার আসি সেই আলোচিত শাপলা চত্বর গণহত্যা। 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে পরিচালিত অভিযানটি ছিল শাপলা চত্বর গণহত্যা। তখন সরকারি বাহিনী দ্বারা রাতের আধারে শুরু হয় গণহত্যা। এই ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে সরকারি এবং বেসরকারি সূত্রে অনেক ভিন্নমত পাওয়া যায়, কিন্তু বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করে বিচার শুরু করা হয়েছে। তৎকালীন রাতের আধারে গুম, রাজনীতির উপর দমন, ইসলামী বক্তা, সাংবাদিক, ছাত্রনেতা কারো মুখ খোলা নিরাপদ ছিল না। বাংলাদেশ ধীরে ধীরে চলে গেছে স্বৈরাচারের ছায়ায়। হাজার হাজার বিএনপি নেতাকর্মী এবং হেফাজতে ইসলাম এবং ইসলামিক দলের উপর কঠোর নিষেধাজ্ঞা, গুম, খুন, তাছাড়া র্যাবের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। মানুষ ভয় পেতে শুরু করে, কারণ রাজনীতি করলেই নিখোঁজ। তাছাড়া শেখ হাসিনার সময় মিডিয়া ছিল সবচেয়ে নিয়ন্ত্রিত। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে সাংবাদিক গ্রেফতার করা হতো, টকশো বন্ধ, নিউজ পোর্টাল ব্লক, সরকার যা চায় তা প্রচার এবং যা চায় না তা প্রচার করতে নিষেধ করা হতো। সর্বোপরি মিডিয়া ছিল তাদের হাতের মুঠোয়, যেভাবে বলতো ওইভাবে সংবাদ প্রচার করা হতো। এবার আসি শেখ হাসিনার পতন। শেখ হাসিনা সরকারের পতন 2024 সালের 5ই আগস্ট সংঘটিত হয়েছিল। এটি ছিল মূলত কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত একটি ছাত্র জনতার অভ্যুত্থান, যা জুলাই বিপ্লব বা আগস্ট বিপ্লব নামেও পরিচিত। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মূলত আন্দোলনটি শুরু হয় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে, কিন্তু তৎকালীন সরকারের নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ কর্মীদের দ্বারা শিক্ষার্থীদের উপর সহিংস দমন পীড়ন শুরু হয়। এতে আন্দোলন দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনরোষ সৃষ্টি হয়। এই সহিংসতা প্রায় 1400 জনেরও বেশি মানুষ নিহত হয়, যা জাতিসংঘের এক তদন্তকারী কমিটির তদন্তে উঠে আসে। আন্দোলনকারীরা এক পর্যায়ে অসহযোগ আন্দোলনের ডাক দেয়, যার ফলে দেশের প্রশাসনিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অসহযোগ আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেন। এবং শেখ হাসিনা যখন পদত্যাগ এবং দেশ ত্যাগ করেন, তখন অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকারের প্রধান কাজ হলো পরিস্থিতি স্বাভাবিক করা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করা। মানুষ মরে তবু সমাজ নীরবে হাসে। এই জুলাই হত্যাকাণ্ডকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পায়। এই ঘটনায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু করেছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবার আসি সাধারণ মানুষ কেন পরিবর্তন চায়। পেঁয়াজ 20 টাকা থেকে 200, ডাল 60 টাকা থেকে 150 টাকা, চাল 30 টাকা থেকে 75, তাছাড়া গ্যাস, বিদ্যুৎ দ্বিগুণ 3 গুণ। মানুষ ঘরে ঘরে কষ্ট বেড়েছে, ধনীরা হয়েছে আরও ধনী, গরিবেরা দাঁড়িয়েছে আরও অন্ধকারে। ভোট নেই, কথা বলার স্বাধীনতা নেই, ইসলাম বিদ্বেষী নীতি, দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে, ন্যায় বিচারে অক্ষম, ব্যাংক খাতে লুট, জনগণের দুর্ভোগ,
রাষ্ট্রীয় সম্পদ দলীয়ভাবে বন্টন। আজ মানুষ বলছে দেশকে বাঁচাতে পরিবর্তন দরকার। তাছাড়া অর্থনীতিবিদরা বলেন জিডিপি এবং উন্নয়ন দেখানো হয়েছে শুধু কাগজে কলমে। মূল্যস্ফীতি, বেকারত্ব, ডলার সংকট, রিজার্ভ পতন চেপে রাখা হয়েছে বছরের পর বছর। অবশেষ 2023-24 এসে প্রকৃত সংকট ফেটে পড়ে। কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? একটা দেশের সবচেয়ে বড় শক্তি হলো গণতন্ত্র, ন্যায় বিচার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা আর জনগণের অংশগ্রহণ। গত 15 বছরের বাস্তবতায় বাংলাদেশ সেই শক্তিগুলো একে একে হারিয়েছে। আজ প্রশ্ন শুধু শেখ হাসিনা, আওয়ামী লীগ বা বিএনপির কাছে নয়, প্রশ্ন হলো পুরো বাংলাদেশের কাছে। আজ বাংলাদেশ কোন পথে যাবে? জনগণ চায় দুর্নীতি বন্ধ হোক, ন্যায় বিচার ফিরে আসুক, সুষ্ঠু নির্বাচন হোক, স্বাধীনতা, সংবাদ মাধ্যম, মানবাধিকার এবং রাষ্ট্রের স্বাভাবিক শাসন ফিরে আসুক। দেশ কারো ব্যক্তি সম্পত্তি নয়, দেশ জনগণের। তাই জনগণই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে। আজ সময় এসেছে একটি স্বচ্ছ, জবাবদিহিতা এবং ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গড়ার।